আফটার 2024 যে আন্দোলন হলো তারপর থেকে কিন্তু গুঞ্জন চলছিল যে উনি থাকবেন কি থাকবেন না, এটা নিয়েই আলোচনা চলছিল। এবং এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সবার, আমি আপনি বোধহয় সবাই একটু অবাক হয়েছিলাম যে উনি কিন্তু কন্টিনিউ করে গেছেন। উনি ওনার চিঠিতে অনেক কথার মধ্যে একটা কথা বলেছেন যে এই গুরুত্বপূর্ণ সময় কিন্তু উনি সাংবিধানিক দায়িত্বটা পালন করে গেছেন। যখন একটা অভ্যুত্থান হয়, একটা অভ্যুত্থান হওয়া কিন্তু একটা বড় ব্যাপার। সুতরাং এইটার পরবর্তীতে আমি বলবো যে সেই সময় যারা দায়িত্বে ছিলেন তারা একটা জিনিস সুনিশ্চিত করেছেন, যেন সাংবিধানিকভাবে কোনো বিচ্যুতি না ঘটে। যেভাবেই হোক তিনি এখানে তার চিঠিতে বলেছেন যে 106 ধারায় উনি সুপ্রিম কোর্টের কাছ থেকে উনি নির্দেশনা চেয়েছেন, নির্দেশনা পেয়েছেন, সেভাবে কাজ করেছেন। পুরোটার মধ্যে সংবিধান মেনে চলা হোক বা না হোক, কিন্তু সাংবিধানে কিন্তু একটা ধারা বজায় রাখা হয়েছে। সেই ধারা বজায় রেখেই এখন এমন একটা পর্যায়ে এসছে যখন আমার মনে হয়েছে যে রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় আছে তাদের কাছে হয়তো মনে হয়েছে, বা সামগ্রিকভাবে হয়তো মনে হয়েছে যে ওনার ক্ষমতায় থাকা তো হয়তো আর জরুরি না, বা উনি হয়তো মনে করেছেন যে সামনে যে সময় আসছে সেখানে ওনার থাকা জরুরি না। সেটা তো খবরের অন্তরালের খবর, সেটা নিয়ে আমার মনে হয় যে আমাদের ভাইরা যারা আছেন, রাজনীতি যারা করেন, সেটা নিয়ে কথা বলবেন। কিন্তু আমি একজন আইনের ছাত্র হিসেবে, একজন আইনবিদ হিসেবে আমার বক্তব্য হচ্ছে যে আজকে যে জিনিসটা হলো এবং এটা যে একটি স্পিকারের কাছে চলে গেল, প্রক্রিয়াটা সফলভাবে সম্পাদন হয়েছে। এরপরে সাংবিধানিক প্রক্রিয়াগুলো কি নতুন রাষ্ট্রপতি পাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য, এটা যদি দর্শকদের জন্য ব্যাখ্যা করতেন। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, যে প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রধান রাষ্ট্রপতি যখন তার পদ থেকে পদত্যাগ করলেন, তারপর কি কেউ আমাদের স্পিকারকে দায়িত্বটা দিল? না, সেটা দিল না। সেটা দায়িত্ব দিল সংবিধান। এটা অটোমেটিক্যালি কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতি থেকে সেটা স্পিকারের কাছে চলে গেল, তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে গেলেন। এবং তিনি 90 দিনের মধ্যে একটি নির্বাচন দিতে হবে, এবং সেটা কিন্তু পার্লামেন্ট এটাকে নির্ধারণ করবে। আমাদের যে সংবিধান আছে, সংবিধান অনুসারে কিন্তু এটা আমরা জনগণরা কিন্তু ভোট দেবো না, পার্লামেন্টে যারা আছেন পার্লামেন্টের ভোট দিয়ে তারা একটা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। সেটা আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা রাষ্ট্রপতির জন্য একজনের নাম দেওয়া হবে, জামায়াত ইসলাম থেকে একজনের নাম দেওয়া হবে, এবং তাদের মধ্যে নিশ্চয়ই একজন নির্বাচিত হবেন যিনি যোগ্য, তিনি ভোটে যিনি জিতবেন। কিন্তু এই আমাদের কাছে একটা রাষ্ট্র হিসাবে যেটা জরুরি সেটা হলো সাংবিধানিক প্রক্রিয়াটা সঠিকভাবে মানা হয়েছে কিনা। আমাদের কাছে যেটা জরুরি যে সাংবিধানিক প্রক্রিয়া জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত ওই যে দায়িত্বটা দিলেন, সাংবিধানিক প্রক্রিয়াটা সঠিকভাবে মেনটেন করা হয়েছে। আপনি কি মনে করেন যে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল জামাত ইসলাম থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করবে? মানে সেটা তো একটা রাজনৈতিক প্রশ্ন, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এটা তো একটা ডেমোক্রেসি, এটা গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে জামাতের অবশ্যই অংশগ্রহণ করা উচিত। জেতাহারা তো ঈশ্বরের হাতে, সংসদের হাতে, জেতাহারা পার্লামেন্টারি পার্টির হাতে। কিন্তু সব কিছু মিলিয়ে আমার মতে হয় জামাত যদি সংশোধন করে এবং তারা যদি প্রার্থী দেয়, জেনেই তারা প্রার্থী দেয় যে আমরা হেরে যাব, কিন্তু মানুষ তো দুটো প্রার্থীকে পাশাপাশি দেখার কিন্তু সুযোগ পাবে। যদি ধরেন জামাতের প্রার্থী যদি হেরেও যায়, আমরা যারা জনগণ তারা কিন্তু বলবো না ভাই এই প্রার্থীরা কিন্তু ভালো ছিল, যদিও হেরে গেল, তাহলে সে তুলনা করার সুযোগটা থাকবে। বা অন্য কোনো দলও জিতে পারে। হ্যাঁ, না অন্য কোনো দল তো আসলে সেভাবে যেটা জোটবদ্ধ হয়ে আছে। মূল কথা হচ্ছে ওনারা হয়তো ভোটে হেরে যাবে কিন্তু রাজনৈতিকভাবে জিতবেন, সেটা জরুরি।